আচ্ছা দেখা যাচ্ছে তো, তোমরা একটু সামনে চলে আসো, সামনে আসলে মানে এখান থেকে আমি শো করতে পারি, নাহলে আমার বোর্ডে করব। একটু জুম করে, ঠিক আছে স্যার জুম করলে হয়ে যাবে, জুম করে মাঝখানে ডাবল ক্লিক করে মনে হচ্ছে এখানে হ্যাঁ পসিবল তো না হচ্ছে স্যার, সুন্দর হয়েছে। কি সুন্দর একটু আনজুম করে। আচ্ছা দেখো দেখা যাচ্ছে লাস্ট স্যার তুমি দেখতে পাচ্ছ, স্যার তুমি সামনে চলে আসো, তুমি একা 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 বসে গেল। ওকে এনিওয়ে, তাহলে আমাদের কোশ্চেনটা দেখো যে হাউ মেনি ইলেকট্রনস উড হ্যাভ টু বি রিমুভ ফ্রম এ পেনি টু লিভ ইট উইথ এ চার্জ অফ প্লাস 1.0 ইনটু 10 টু পাওয়ার মাইনাস 7 কুলম। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট পার্টটা এর করে ফেলি, নাম্বার অফ ইলেকট্রনস বের করি। আমি আগেই বলেছিলাম যদি ম্যাথ থাকে তাহলে ম্যাথ দিয়েও করা যায়, চার্জ থাকলে চার্জ দিয়েও করা যায়। তাহলে টোটাল ম্যাথ ডিভাইডেড বাই কি হবে, একটার ম্যাথ। আর যদি চার্জ থাকে তাহলে টোটাল চার্জ ডিভাইডেড বাই একটা ইলেকট্রনের চার্জ ডিভাইড করব। তাহলে আমাদের যেটা এখানে আসছে আর কি, যে কিউ টোটাল এখানে অবশ্য বলেই দেওয়া আছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। তাহলে n ইকুয়ালস নাম্বার অফ ইলেকট্রনস ইকুয়ালস কিউ টোটাল ডিভাইডেড বাই কিউ ই, মানে একটা ইলেকট্রনের চার্জ। ডান। এখন আমরা ভ্যালুগুলো বসাই দিই। কিউ টোটাল এখানে বলে দেওয়া আছে স্যার এখানে পেজ 1.0 ইনটু 10 টু মাইনাস, আচ্ছা আমি আসছি একটু করে স্টেপ বাই স্টেপ আছে। তাহলে 1.0 ইনটু 10 টু পাওয়ার মাইনাস 7 কুলম ডিভাইডেড বাই একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইনটু 10 টু পাওয়ার মাইনাস 19 কুলম, তাই না? তাহলে ডিভাইড করলে কত আসছে 6.2 ইনটু 10 টু পাওয়ার 11। তাহলে আমরা এইটুকু অন্তত, এটা কিন্তু আমাদের পরে কাজে লাগবে, টোটাল নাম্বার অফ ইলেকট্রনস। ঠিক আছে, তাহলে ইলেকট্রনের সংখ্যাটা আমাদের কাজে লাগবে, এটা একটু জেনে রাখো, মানে রেখে দাও, মানে পার্ট 1 এর পার্টটা এখান থেকে আমরা পার্ট বি তে ইউজ করব। এখন দেখো বি তে কি বলছে, টু হোয়াট ফ্র্যাকশন অফ দ্য ইলেকট্রনস ইন দ্য পেনি ডাজ দিস কারেসপন্ড, মানে ফ্র্যাকশন কত, টোটাল ইলেকট্রনের কত পার্সেন্ট বা মানে ফ্র্যাকশনটা কতটুকু হবে, কতর মধ্যে কত। ঠিক আছে, টোটাল ইয়ে থেকে। তাহলে পেনি হ্যাজ এ মাস অফ 3.11 গ্রাম, একটা পেনির মাস বলে দেওয়া আছে কত, 3.11 গ্রাম। অ্যাজিউম it is made of entirely of copper। ঠিক আছে, পুরোটাই কিসের তৈরি, কপারের। তার মানে আমার কপারের মাস জানা দরকার। ঠিক আছে, আচ্ছা আমরা আসতেছি এখানে অ্যাকচুয়ালি বুঝতে পারলাম যে পার মোল কপারের মাস কত, এটা আমরা ডাটা বুক থেকেও নিতে পারি, নেট থেকেও নিতে পারি, মানে ইট ডিপেন্ডস, অনেক সময় কোশ্চেনেও দেওয়া থাকবে। বুঝছো তো? কপার তো মুখস্থ কপার ওই এগুলো ইউজুয়াল যেগুলো সেগুলো তোমাদের মুখস্থ থাকার কথা আর কি। Anyway, to answer this part, we will need the total number of electrons in a neutral penny. To find this, we need to find the number of copper atoms in the penny and use the fact that each neutral atom contains 29 electrons. তাহলে একটা নিউট্রাল অ্যাটমের ইলেকট্রনের সংখ্যা কত, 29। তাহলে to get the moles of copper atoms in the penny, divide its mass by the atomic weight of the copper। তাহলে একটা অ্যাটমের ওয়েট দিয়ে বা মাস দিয়ে আমরা কি করব, ডিভাইড করব। তাহলে NCU সেটাই লেখার নিয়মটা হচ্ছে NCU ইকুয়ালস কি, আমার কত ছিল বলে দেওয়া ছিল 3.11 গ্রাম একটা পেনির মাস। ঠিক আছে, এখন পার মোলের মাস কত, ডিভাইডেড বাই 63.54। ঠিক আছে, তাহলে আসলে কত, আমরা এখানে মোল সংখ্যা বের করছি আগে, নাম্বার অফ মোল। অ্যাভোগাড্রোস নাম্বার বের করেছিলাম, মনে আছে? ওকে ভেরি গুড, এখনো মনে আছে সব। যাক তোমাদের মেমোরি ভালো আছে। তাহলে ডিভাইড করলাম, আমরা নাম্বার অফ মোলস পেলাম 4.89 ইনটু 10 টু পাওয়ার মাইনাস 2 মোল। ঠিক আছে, তাহলে দ্য নাম্বার অফ কপার অ্যাটমস ইজ, এখন অ্যাটমের সংখ্যা বের করব আমরা, মোলের সংখ্যা বের করলাম, তাহলে মাল্টিপ্লাই করব কি দিয়ে, এটাকে মোল সংখ্যা দিয়ে।
ঠিক আছে কত 6.022 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 23 রাইট তাহলে এটা মেমোরাইজ করতে হবে মোস্ট অফ দ্য ক্ষেত্রে এটা এখনো তোমাদের মনে থাকার কথা যেহেতু তোমরা খুব বেশি দিন আগে পড়োনি আর কি হ্যাঁ তাহলে এটা দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের আসতেছে হচ্ছে 2.95 ইনটু 10 টু দি পাওয়ার 22 রাইট হয়ে গেল নিচে স্যার নিচে নিচে স্যার আচ্ছা দেখো তাহলে আমরা পেলাম কত 2.95 ইনটু 10 টু দি পাওয়ার 22 ওকে হ্যাঁ নেক্সট স্টেপ হচ্ছে and the number of electrons এখন আমাদের তো অ্যাটমের সংখ্যাও পেয়ে গেলাম তাহলে নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য পেনি ওয়াজ অরিজিনালি কত ছিল 29 টাইমস দিস নাম্বার তাহলে একটা মোলে ছিল 29 তার মানে আমার টোটাল মোল কত 2.95 ইনটু 10 টু দি পাওয়ার 22 তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে এটাকে আমরা 29 দিয়ে মাল্টিপ্লাই করে দেব তাহলে নাম্বার অফ ইলেকট্রনস আমরা টোটালটা পেলাম 8.55 ইনটু 10 টু দি পাওয়ার 23 এখন তুমি ফ্র্যাকশন বের করো তাই না এন্ড ফ্র্যাকশন বের করতে গেলে কি করতে হবে আমরা আগে বের করেছি কত নাম্বার অফ ইলেকট্রনস কত ছিল 6 পেনিতে রিমুভ করছিল কত নেম করছি 6.2 6.2 ইনটু 10 টু দি পাওয়ার 11 তাহলে কত তাহলে ফ্র্যাকশনটা বের করব এইটার divided by কি total number of electrons 6.2 into 10 to the power 11 divided by 8.55 into 10 to the power 23 তাহলে ফাইনালি কত আসলো 7.3 into 10 to the power minus 30 that's it ফ্র্যাকশন কার সাথে করতে বলছে স্যার টোটাল নাম্বার আমরা তো একটা পেনি থেকে কতটুকু রিমুভ করতেছি এইটা টোটাল নাম্বার অফ ইলেকট্রন একটা কার মধ্যে কপারের হ্যাঁ মধ্যে কতগুলো ইলেকট্রন আছে তাহলে সেইটা বের করার পর সেটা কত ফ্র্যাকশন সেটার ফ্র্যাকশন বের করতে বলছে আর কি ঠিক আছে তাহলে আমার এই জন্য আমরা কি করলাম টোটাল নাম্বার অফ এনই হ্যাঁ টোটাল নাম্বার অফ ইলেকট্রন আমরা বের করলাম এটাকে যে 29 টাইমস অফ 1 মোলের মধ্যে যে পরিমাণ ইলেকট্রন আছে সেটা মাল্টিপ্লাই করলে ওই পেনিতে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত আছে একটা পেনিতে কতগুলো ইলেকট্রন আছে সেটা আমাদের কি করতে হবে ক্যালকুলেট করতে হবে রাইট তাহলে সেটা বের করলাম এটা কত ফ্র্যাকশন সেটা বের করলাম আমি ক্লিয়ার এগুলো তো জাস্ট স্টেপ আমরা টোটাল নাম্বার অফ ইলেকট্রন ওই পেনিতে একটা পেনিতে কতগুলো ইলেকট্রন আছে এটা বের করার জন্য আমরা কি করলাম বাকি ক্যালকুলেশন ঠিক আছে পার মোলে কতটুকু এভাবে আমরা কি করলাম ফাইনালি একটা পেনিতে কতগুলো ইলেকট্রন আছে সেটা বের করলাম সেটার ফ্র্যাকশন বের করলাম যে সেটার ওটার মধ্যে কতগুলো ইলেকট্রন তুমি রিমুভ করলাম তাহলে কতটুকু ইলেকট্রন রিমুভ করেছিলাম আমরা 6.2 into 10 to the power 11 এটা তো শুরুতেই ছিল বুঝতে পেরেছো তাহলে এখানে অনেক সময় একটা পার্ট থাকতে পারে ঠিক আছে অনেক সময় কোশ্চেনে দুটো পার্টও থাকতে পারে নাম আর এখানে আর ম্যাথগুলো দেখছিল বাকিগুলো কোনো প্রবলেম আছে নো আজকে নতুন চ্যাপ্টার স্যার নতুন চ্যাপ্টার বলতে আমরা কি ইয়ে শুরু করিনি কি ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড করতেছিলাম স্যার ওই স্লাইডটা শেষ আচ্ছা ইলেকট্রিক ফিল্ডটা আমরা শুরু করে দিই আজকে ইলেকট্রিক ফিল্ডের প্রপার্টিজ পর্যন্ত আচ্ছা ইলেকট্রিক ফিল্ডের প্রপার্টিজ পড়েছিলাম আমরা আমি আজকে একটু ডিফারেন্ট টাইপ ইয়েটা হ্যাঁ এটার একটু আরেকটু ইয়েতে যাব মানে ডিফারেন্টলি রিপ্রেজেন্ট করব ঠিক আছে এর আগে তো দেখেছো ওগুলো প্রপার্টিজ গুলো ইলেকট্রিক ফিল্ড কাকে বলে ডাইরেকশন গুলো ঠিক আছে ওগুলো এখানে কমন আছে বাট আজকে যেটা অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো ঠিক আছে ইলেকট্রিক ফিল্ডে তার মানে এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ইলেকট্রিক ফিল্ড তোমাদের ফিল্ডে খুবই কাজে লাগে ইলেকট্রিক ফিল্ড প্রত্যেকটা সেক্টরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের ঠিক আছে ওকে তাহলে আমরা
এই জিনিসটা আগে করেছি তাই না, এখানে নতুন করে গেলাম না। ফিল্ড লাইনস গুলো পজিটিভ হলে কি হবে, নেগেটিভ হলে কি হবে, রাইট? এটা কি কি চার্জ, এটা দেখে বলো, এখানে কিন্তু দেখা যাচ্ছে না। কোনটা স্যার কোনটা? এটা এটা নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ, এটা হচ্ছে পজিটিভ Positive চার্জ, charge। ঠিক আছে? তাহলে হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড, এগুলো ডেফিনেশন দেওয়া আছে, এগুলো নতুন করে দেওয়ার দরকার আছে? লাগলে বলো। যেহেতু দেওয়াই আছে সেহেতু আমরা ওটাতে গেলাম না। ফোর্স, এটা হচ্ছে কুলম্বস ল থেকে এসেছে। কুলম্বস ল আমরা একদম শুরুতেই পড়েছি, তাই না? তাহলে দুটো চার্জ যদি থাকে তাহলে ফোর্স কি হবে, এগুলো আমি আর নতুন করে গেলাম না। ইলেকট্রিক ফিল্ড সেখান থেকে 8/E আসছে, এটাকে আমরা ইউনিট ভেক্টর দিয়ে একটু রিপ্রেজেন্ট করলাম। এখন আসলে যে গসেস ল, এটা খুব ইম্পর্টেন্ট। ইলেকট্রিক ফিল্ড ক্যান বি found easily by using Gauss's law, which states that the total electric flux out of a closed surface is equal to the charge enclosed divided by the permittivity. Permittivity এটা কি বলে বলো তো? স্যার It is a constant. স্যার আমরা দেখতেছি কিন্তু জুম দেন না। ও এই জন্য তো বলছিলাম। হয়ে গেল। আগের সাথে কি দিয়েছে? আগের সাথে কি দিয়েছে? শুধু দিতে আর কিছু না। মেরিট ক্লাস করবি রে আরে ক্লাস করবি ওই জুম হচ্ছে না কেন? নিচে শেয়ার আলোচনা দিতে হবে দেখো, তাহলে আমরা আজকে একটু যেটা মাঝখানে ডাবল ক্লিক করলে মনে হয় না ঠিক আছে, মানে আমরা তো ইয়েটা পড়েছি জাস্ট অ্যাপ্লিকেশনটা, ঠিক আছে? আমি যেটা হচ্ছে যে বলেছিলাম আমি যে শেষে গিয়ে আমি অ্যাপ্লিকেশনটা দেখাবো, ঠিক আছে? এখানে তুমি যদি কমনলি চিন্তা করো কোথায় কোথায় ইলেকট্রিক ফিল্ডের অ্যাপ্লিকেশন আছে আচ্ছা। বা তোমরা ইউজ করছো, ইউ নো মানে মেনি থিংস, তাই না? তোমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে অনেকগুলো কাজ করেছো, আই ডোন্ট নো এখন ওর প্র্যাকটিক্যালে যায় এখনো যাওনি, না। বাট ইউ নো ইট। তাহলে আমরা পরে আসতেছি যে কোথায় কোথায় ইউজ করছি, তার আগে আমরা ইউজ দেখবো যে কোথায় কোথায় ইলেকট্রিক ফিল্ডটা ইউজ হচ্ছে, হুম। ঠিক আছে? এর মধ্যে একটা হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে ক্যাপাসিটরস। হুম। ক্যাপাসিটরে আমাদের ইলেকট্রিক ফিল্ডের একটা অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে? ক্যাপাসিটর কিভাবে তৈরি এটা তো জানো, দুটো প্লেট থাকে এবং মাঝখানে কি থাকে, Dielectric material। ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল থাকে, ঠিক আছে? তার মানে চার্জ কি করতে হয় ওখানে, Store হয়। স্টোর করতে হয়। তাহলে যদি চার্জ স্টোর করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ইলেকট্রিক ফিল্ডের একটা ভূমিকা ওখানে থাকবেই, রাইট? আচ্ছা। তাহলে আমরা ওটা একটু দেখো এক্সপ্লেন করে দিচ্ছি এখানে যে ক্যাপাসিটরে কি করা হয়। ইলেকট্রিক ফিল্ডস আর ফান্ডামেন্টাল টু দ্য অপারেশন অফ ক্যাপাসিটর, ঠিক আছে? ক্যাপাসিটর তোমার অপারেশনের ক্ষেত্রে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা খুব দরকার হবে। এ ক্যাপাসিটর কনসিস্ট অফ টু conductive plates separated by a dielectric material, যেটা তোমরা বললা। When a voltage is applied across the plates, an electric field is established in the dielectric material, which stores the electric energy, ঠিক আছে? বা চার্জেস, ঠিক আছে? তাহলে স্টোর করবে। Then insulation, very very important insulation, ঠিক আছে? যেহেতু আমাদের ইলেকট্রিসিটি নিয়ে হিউজ কাজ করতে হয়, তাই না? তাহলে ইনসুলেশনে আমাদের এখানে একটু খেয়াল রাখতে হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি তোমরা বুঝতে পারো তাহলে এটা কি করতে হবে, ইট ইজ ক্রুশিয়াল ফর ডিজাইনিং ইনসুলেশন সিস্টেমস ইন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস। প্রপার ইনসুলেশন ডিজাইন প্রিভেন্টস ইলেকট্রিক ব্রেকডাউন অ্যান্ড
ensures the safe operation of devices and systems. তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ড যে তৈরি হচ্ছে, তাহলে এটাও যদি ভোল্টেজ লার্জ ভোল্টেজ হয় তাহলে কি হবে? স্যার বুঝলেন? মনে করো ইনসুলেশন, তোমার যদি প্রপার ইনসুলেশন না হয় তাহলে সেক্ষেত্রে শর্ট সার্কিট হবে। শর্ট সার্কিট হয়ে যাবে। ঠিক আছে? ট্রান্সমিশন লাইন, এটা তোমাদের করতেই হয়, তাই না? ছোট হোক বড় হোক, হ্যাঁ, সবাই মানে এই সেক্টরে কাজ করে তা না, বাট অনেকেই তো আছে ট্রান্সমিশন লাইনে কাজ করে, তাই না? পাওয়ার সেক্টরে তোমার একটু লাগবে। তাহলে ইনসুলেশনে যেটা সরি ট্রান্সমিশন লাইনে ইলেকট্রিক ফিল্ডস প্লে এ সিগনিফিকেন্ট রোল ইন দ্য বিহেভিয়ার অফ ট্রান্সমিশন লাইনস। Engineers must consider the distribution of electric field along transmission lines to optimize and their performance and minimize losses. তাহলে এখানে যদি ইলেকট্রিক লুজ হয়, মানে ট্রান্সমিশন লাইন যদি ওপেন থাকে তাহলে কি হবে? ট্রান্সমিশন লাইন ওপেন থাকলে লসেস হিউজ লস, হিউজ, তাই না? মানে ইনসুলেশন তার এই জন্য তার আগে আমি কি করলাম ইনসুলেশন। তাহলে ট্রান্সমিশন লাইন বেশিরভাগ ক্ষেত্রে, বিশেষ করে আগে যেটা হতো আর কি, ট্রান্সমিশন লাইন বেশিরভাগ কি করা হতো, যদিও আমরা এখানে একটা জিনিস ব্যবহার করি সেটা কি ট্রান্সফর্মার, তাই না? ট্রান্সফর্মারের মাধ্যমে কি করা হয়, শুধু সেটা না, মানে তুমি যদি পাওয়ার স্টেশনগুলোতে চিন্তা করো আর কি, যেখানে ইলেকট্রিসিটি প্রডিউস করা হয়, তারপরে আমরা কি করি, শুরুতে কি লাইনে দিয়ে দিই, গ্রিডে দিয়ে দিই, প্রথমেই ট্রান্সফর্মার ইউজ করা হয়। কি ধরনের ট্রান্সফর্মার ইউজ করা হয়? স্টেপ আপ ট্রান্সফর্মার ব্যবহার করা হয়। তাহলে স্টেপ আপ ট্রান্সফর্মার মানে এটার কাজ কি আসলে? ভোল্টেজ বাড়ানো, কারেন্ট কারেন্ট কমিয়ে দেওয়া, রাইট, কারেন্ট রিডিউস করা, ভোল্টেজ ইনক্রিজ করা। আলটিমেটলি তুমি যদি মাল্টিপ্লাই করো, তুমি যদি পাওয়ার বের করো, পাওয়ার কিন্তু পাওয়ার সেম থাকবে স্যার। পাওয়ার সেম থাকবে। হ্যাঁ, তো বেসিক এলিমেন্ট, বেসিক ডিভাইস জাস্ট ক্লিয়ার। আর তুমি যেটা বললা যে বাসাবাড়িতে যখন যাবে বা ফ্যাক্টরিতে যখন যাবে, তখন আবার আমরা কি করি, স্টেপ ডাউন ট্রান্সফর্মার ব্যবহার করি। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা যেটা করি যে কারেন্ট বাড়িয়ে দেয়, কারণ তখন হিউজ কারেন্টের দরকার হয়, বুঝতে পেরেছো? তো তখন আমরা কারেন্ট বাড়িয়ে দিই, ভোল্টেজ কমিয়ে দিই। স্যার কারেন্ট ফ্লো বেশি হলে ইলেকট্রিক ফিল্ড বেশি তীব্রতা বেড়ে যায়, তীব্রতা বেড়ে যাবে। এই জন্যই ট্রান্সমিশনের ক্ষেত্রে যেন তীব্রতা না বাড়ে কারেন্ট কমানো হয়। হ্যাঁ, কারেন্ট কমানো, ভোল্টেজটা বাড়িয়ে দিই, ভোল্টেজ বাড়িয়ে দিই, তাহলে তীব্রতার লস হয় না, ইলেকট্রিক ফিল্ডের লস হয় না। এই জন্য আমরা স্টেপ আপ করি দূর দূরান্তে পাঠানোর জন্য। ভেরি গুড। স্যার ভোল্টেজ ভোল্টেজ বেশি হলে কি স্যার কারেন্ট বেশি হয় না? না, পাওয়ারটা ঠিক ছিল, পাওয়ার পাওয়ার একটা পাওয়ার তুমি ইয়েতে যাও, মানে যদি ম্যাথমেটিক্যালি তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে কি হয়ে যাবে, পাওয়ার ইকুয়ালস কি I ইনটু ভি। স্টেপ আপ ডাউন যাই হোক বুঝতে পেরেছো? কিছু লস হয়, কপার লস করলো। তবে এটা ঠিক যে তোমার 100% এফিশিয়েন্ট পাওয়া যায় না। তুমি যেটা পাওয়ার সাপ্লাই যেমন আমরা ন্যাশনাল গ্রিডে দিচ্ছি, তো গ্রিডে যখন যায়, বড় বড় ট্রান্সমিশন লাইন দিয়ে যখন ইলেকট্রিসিটিগুলো পাস করে, আমরা ধরে নিচ্ছি হচ্ছে কি সিস্টেম লসটা মানে যত রিডিউস করা যায়, বাট তোমার লস হবেই। মানে একটা পার্সেন্টেজ তাহলে তোমার তো এমনি তো হিট হচ্ছে, কনভার্সন করতে গেলে লস হলো। দেখেন এখানে কি হচ্ছে, জি স্যার, মানে আমাদের ইলেকট্রিসিটি এখানে আমরা কতটুকু আর ইউজ করছি, এখানে খুব সামান্য ইউজ করছি, তাই না? যে ধরো আমি ইয়ার কথা বাদে দিলাম, এসির কথা বাদে দিলাম, লাইটের কথা যদি চিন্তা করো থাকি, তো লাইটে আর কত ইলেকট্রিসিটি ইউজ করছো, তাই না? তাহলে এখানে কি হচ্ছে, লস হচ্ছে না? কার্বন ইঞ্জিনে কি পাচ্ছি 17% মনে হয় শুধু এফিসিয়েন্সি পাচ্ছি। তুমি কল্পনাই করতে পারবো না আমাদের এফিসিয়েন্সি যদি আমরা 80%ও রাখতে পারতাম অনেক সামহাউ ইলেকট্রিসিটির, তাহলে বাংলাদেশে কোনোদিন ইলেকট্রিসিটির আর ঘাটতি থাকবে না। মানে যেটুকু প্রডিউস করা হচ্ছে এখন, এইটা দিয়ে সারা বাংলাদেশ কভার করেও মানে বাড়তি থেকে যেত, যদি খালি 80% আমরা এফিশিয়েন্ট করতে পারতাম। এখন স্যার বর্তমানে মানে কতটুকু আছে? এফিসিয়েন্সি আই এম নট শিওর, 60 এটা ইঞ্জিনিয়াররা বলতে পারবে।
বাট আমাদের কাজ হচ্ছে মানে এটা এফিসিয়েন্সি আমরা কেন বাড়াতে পারছি না? শুধু বাংলাদেশের জন্য এফিসিয়েন্সি ওই যে বললাম যেটা লস গুলো তুমি তো তোমাকে তো কভার লস কমাইতে পারলে এফিসিয়েন্সি যত লস কমাতে পারো এখন লস লস কমাইতে পারবে না আপনি যদি আমি গোল্ডের তার ইউজ করেন তবে তবে স্যার গোল্ডের তার ইউজ করলে তো লস কমবে হ্যাঁ তারপর দেখা যাবে সব মানে লস করবে এমনি মানে যতটুকু আমি দেখেছি আর কি এর মধ্যে যে আমরা যে কপার ওয়্যার ইউজ করছি তো এরকম চোর বের হয়ে গেছে যে মানে ইলেকট্রিসিটি পাস করতেছে কপারের তার কেটে নিয়ে চলে গেছে বুঝতে পেরেছো? তো আমরা পরবর্তীতে যেটা করেছি কপার এখন কমই ইউজ করা হয়, এখন ইউজ করা হয় সিলভার। ঠিক আছে? তো এগুলো হচ্ছে কি যে মানে তবে মেন্টালিটির ব্যাপার আর কি আমাদের তারপর হচ্ছে যে অনেক কিছুই এর সাথে জড়িত সিস্টেম যেমন ফাইন্যান্সিয়াল বিষয়গুলো জড়িত। ঠিক আছে? যে আমাদের কাজের যে তুমি দেখেছো যে আমাদের মানে কি পরিমাণ মানে লোক বেকার বসে আছে ছেলে মেয়েরা। তো তুমি যদি ওইভাবে চিন্তা করো গ্রামের কথা আমি বাদই দিলাম, শহরেই দেখো যারা হয়তো বা শিক্ষিত মানে অর্ধ শিক্ষিত বা শিক্ষিত মানে তারাও কি করছে, কাজ খুঁজে পাচ্ছে না। আর যেটুকু কাজ করতেছে সেই কাজগুলো কি হচ্ছে না, তাদের যে টাকাটা lifestyle নেই। তাদের লাইফ স্টাইল যেটা বা মানে এখনকার যে এক্সপেন্স সেটা ফুলফিল করা সম্ভব হচ্ছে না, যার ফলে তারা হাত মানে ইয়ে বাড়াচ্ছে অন্যদিকে। বুঝছো তো? তো মানুষের ক্যারেক্টার খারাপ হচ্ছে এমনি এমনি না, মানে আমি ক্যারেক্টার বলতে মানে ওই সেক্টরের কথা বলছি, আর্নিং ক্যারেক্টার আর্নিং ক্যারেক্টার। তো এটার পিছনে অনেকগুলো কারণ আছে। মাই গুডনেস, আমার ভয়েস কি আসছে? জি স্যার হুম? মনে হয়েছে খুব আস্তে আসবে স্যার। সমস্যা নাই স্যার আচ্ছা যাই হোক আমরা ট্রান্সমিশন লাইন দেখলাম। তাহলে ট্রান্সমিশন লাইন আমরা যতটা পারা যায় কি করব, লসটা মিনিমাইজ করব। ঠিক আছে? তা মানে মিনিমাইজ করা সম্ভব আর কি। ওকে, তাহলে ইলেকট্রিসিটি সিস্টেম লস। দেখো, there are devices used to remove particles such as dust, তারপর আর কি আছে অনেকগুলো পার্টিকেল আছে না, এয়ারে কি করে মুভ করে, হ্যাঁ তারা আবার কি করে, যদি ইলেকট্রিক ফিল্ড মানে কি একটা রিজন, তাই না, সেখানে কি থাকে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। তাহলে এখন দেখো এর মধ্যে যদি ডাস্ট পার্টিকেলস তারপর আদার্স থিংস যদি থাকে তাহলে কি হবে, মানে সেগুলো এগুলোকে এটাকে লস করে দেয় আমাদের মানে সিস্টেম লসের মধ্যে এরাও একটা মানে রোল প্লে করে। ঠিক আছে? তাহলে আমরা কি করব, there are devices used to remove particles such as dust and smoke from a gas stream using the electric field. তাহলে ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে মানে এগুলো কি করে অ্যাট্রাক্ট করে, তাই না, কালেক্ট করে নিবে। তাহলে আমরা এই ধরনের কিছু ডিভাইস আসছে কিন্তু যেগুলো কি করে ডাস্ট পার্টিকেল গুলো এবং স্মোক পার্টিকেল থেকে শুরু করে সবগুলোকে আকর্ষণ করে নেয় এবং কালেক্ট করে একটা ইয়ে। তারপরে ইলেকট্রিক ফিল্ড অ্যাট্রাক্ট দ্য পার্টিকেলস কজিং देम টু স্টিক টু কালেক্টর প্লেটস অর সারফেসেস। তাহলে একটা মানে কালেক্টর ডিভাইস থাকে হয়তো বা সেখানে কি হয় এগুলো সব জমা। ঠিক আছে? তাহলে এগুলোকে আমরা সরিয়ে ফেললে কি হবে, এফিসিয়েন্সি বাড়বে। রাইট? তাহলে এরকম অনেকগুলো আছে, হাই ভোল্টেজ ইঞ্জিনিয়ারিং, তারপর আছে ইলেকট্রিক ডিসচার্জ প্রোটেকশন, ইলেকট্রোস্ট্যাটিক সেন্সরস, তারপর হচ্ছে ডাইইলেকট্রিক হিটিং, ইলেকট্রোম্যাগনেটিক ইলেকট্রোস্ট্যাটিক মোটরস। ঠিক আছে? তাহলে অনেকগুলো এরকম কি আছে অ্যাপ্লিকেশন আছে ইলেকট্রিক ফিল্ডে। রাইট? তাহলে ইলেকট্রিক ফিল্ডটা খুবই ইম্পর্টেন্ট একটা কি টপিক তোমাদের জন্য। ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, এটা কোন দিকে? ম্যাগনেটিক ফিল্ড এদের কি ফ্লো আছে যে এদিক দিয়ে এদিক দিয়ে? অবশ্যই ডেফিনেটলি লাইন বরাবর চলে
হ্যাঁ, গাড়ি কি গাড়ির তুমি কোনো ডাইরেকশন নেই? একটা লাইন কি করে না ইন্টারপ্ট করে না। তো সেরকম। তবে একটা জিনিস আমি এর আগের ক্লাসে মনে হয় ইলেকট্রিক ফিল্ডের একটা ইয়ে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে যে কিছু প্রপার্টি যেন দেখিয়েছিলাম ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো কখনোই একটা আর একটা কি করবে না, ওভারল্যাপ করবে না, ক্রস করবে না। বাট এটা কি হতে পারে, কার্ভ হতে পারে, এটা স্ট্রেট প্যারালাল হতে পারে, ঠিক আছে? এই যে মানে ওটাকে কি বলা হয়, দুই ধরনের ইলেকট্রিক ফিল্ড আছে, ঠিক আছে? ইউনিফর্ম আর নন ইউনিফর্ম। ইউনিফর্ম আর নন ইউনিফর্ম। ওকে, তাহলে মানে তোমাদের একই সাথে থিওরি তো জানবাই ডেফিনেটলি, তো ফিজিক্স পড়ানোর কারণটা কি, তোমার থিওরিটিক্যালটা অবশ্যই খুব ভালো করে জানবা এবং এটার অ্যাপ্লিকেশন সম্বন্ধে অবশ্যই প্র্যাকটিক্যাল ইউজগুলো কোথায় হচ্ছে, মানে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল ইউজটা করে দেখাইতে পারবো না, ঠিক আছে? আমার কাজ হচ্ছে যে তোমার প্র্যাকটিক্যাল ইউজটা কোথায় হয়, আর মানে ইঞ্জিনিয়ারদের কাজ হচ্ছে হাতে কলমে তোমাদেরকে কি করবে, দেখিয়ে দিবে প্র্যাকটিক্যালি, বুঝছো তো? এবং তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে যে তোমাদের সম্ভবত মানে আমাদের যে মেইন ক্যাম্পাসটা আছে, অথবা এখানেও হতে পারে আর কি, আমি জানি না, সেকেন্ড বিল্ডিংটাতেও হতে পারে, এখানে সম্ভবত সেকেন্ড বিল্ডিংটাতে, সেটা হচ্ছে রিভেরির সাথে জয়েন্ট ভেঞ্চারে আইইউএস, ঠিক আছে, একটা তোমাদের ওয়ার্কশপ ঠিক না, মানে ট্রান্সমিশন একটা প্লান্ট মনে হয় ছোট করে স্পন্সর করছে। ঠিক আছে? এবং তোমাদের জন্য যেটা মানে তোমরা যখন ফাইনাল ইয়ারে যাবা তখন তোমাদের এটা মাস্ট যে এখানে তোমাদেরকে ইন্টার্নি করতেই হবে, সেটা কি স্পন্সর করছে? ঠিক আছে? এবং ইন্টার্নি করবা, এবং আরো ভালো খবর হচ্ছে যারা প্রথম দিকে থাকবা খুব ভালো করবা পারফরম্যান্স, তাদেরকে সরাসরি রিভেরি জব অফার দিয়ে দিবে। আগে রিভিউতে ছিল না সংস্থার সংসদ। রিভেরিতেই আছে, মানে এখন এখন আছে। আছে। তো এটা হচ্ছে যে তোমাদের অপরচুনিটি একটা, যে অন্যান্য মানে আমাদের যেহেতু পাওয়ার প্ল্যান্ট আছে, বুঝতে পেরেছো? সেটা মানে এখানে তো রিভেরির পাওয়ার প্ল্যান্ট তো জানোই, মুন্সিগঞ্জে নরসিংদীতে মনে হয় আছে। তো এনিওয়ে মানে তাহলে তোমাদের একটা অপরচুনিটি হচ্ছে যে তোমাদের ইন্টার্নি করার জন্য বাইরে কোথাও যেতে হবে না, ঠিক আছে? এখানে ইন্টার্নি করতে পারবা, ইন্টার্নি করে এবং যেটা বললাম যে ভালো জায়গা করবা করতে যাওয়ার পর, এবং এটা কেবলমাত্র তোমাদের কি রেগুলার ব্যাচের জন্য, ও আচ্ছা, মানে ইভিনিংও ইঞ্জিনিয়ারিংরা এই সুযোগটা পাবে না, ওদের জন্য অপশনাল, ওরা করলে করতে পারে, কিন্তু মানে ওদের জন্য অপরচুনিটিটা এত ওপেন থাকবে না, মানে বুঝতে পারছি, রেগুলার ব্যাচ। বাট রেগুলার ব্যাচের জন্য এটা এই অপরচুনিটিটা একদম ওপেন। রিভিউতে পাওয়ার প্ল্যান্ট হ্যাঁ, রিভেরি পাওয়ার প্ল্যান্ট নরসিংদী দিতে নরসিংদীতে একটা আছে, মুন্সিগঞ্জেও মনে হয় একটা আছে, রিভেরির কয়টা পাওয়ার প্ল্যান্ট আমি আসলে রসাল পলাশ যে হয়ে গেছে, রসাল পলাশ যে যাবে তো মনে হয় আমি সেরকম জানি আর কি, আর বাকি আরগুলো খুব জানি না, ঠিক আছে? ওরা পাওয়ার প্ল্যান্টে জব দিয়ে দিল সরাসরি। হ্যাঁ, তোমাদের ডিপেন্ডস অন ইওর পারফরম্যান্স, ঠিক আছে? তোমরা ইন্টার্নি করার পরে ইন্টার্নিতে তো তোমাদের পারফরম্যান্স বের হয়ে আসবে, হ্যাঁ, কে কেমন করছে, বুঝতে পেরেছো? তো ওখান থেকে ডাইরেক্ট তোমাদের জব দেওয়া রিক্রুট করবে, এটা যদি বলছে তোমাদেরকে অফার করবে আর কি, যে করলা এর চেয়ে ভালো অপরচুনিটি পেলে তো চলে যাবে। থিসিস করায় না প্রজেক্ট করায়, না, প্রজেক্ট করায়। স্যার চাকরি মানে পরে ইন্টারনেট পরে আমি না বলে যে আবার আমার বা এজেন্সি না না না, সবাই জব পাবে আমি বলছি না, কেউ না হবে এটা ডিপেন্ড করবে হচ্ছে তোমাদের পারফরম্যান্সের উপর। 5 জন আছে। তোমরা যদি ইন্টারনি মানে তোমার তো একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছ, তো শিখে যাচ্ছ, প্র্যাকটিক্যাল করানো হচ্ছে, তো তোমরা এই জিনিসগুলোকে যদি ইমপ্লিমেন্ট করতে পারো, ওনারা তোমাদেরকে না নিলে কি করবে, বাইরে থেকে তোমাদের এমপ্লয়ি নিতেই হবে, বুঝতে পেরেছো?
তো যদি নিজের ইউনিভার্সিটির ইয়ে পায় তাহলে আর বাইরে যাবে বাইরে যাবে যাওয়ার দরকার আছে, হ্যাঁ? না স্যার, এটা আমরা ভালো তো সরকারি পাচ্ছি। বুঝতে পেরেছো তো? আছে এরকম একেবারেই নাই তা না, বিরোধীতে জব করছে এখানে করছে এরকম অনেক আছে কন্ডিশনাল আছে। নাম কি স্যার বললেন? রিভেরি রিভেরি এটা হচ্ছে গ্রুপ অফ কোম্পানি, এর মধ্যে একটা ইয়ে হচ্ছে পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে? তাদের মেইন এটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট। তো তোমাদের কেবলমাত্র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য এই অপরচুনিটিটা রিভেরি গ্রুপে একদম ঠিক আছে। তো ইনশাআল্লাহ মানে দেখা যাক যে তোমরা এই অপরচুনিটি নিতে পারো কিনা। এবং যা স্যার আমরা তো এখন নিই অনেক, এটা হবে স্যার হচ্ছে যারা এখন 12 আছে 11 ব্যাচ, এটা চলতেই থাকবে, এটা এক্সপ্যান্ড করবে, বুঝছো তো? আজকে একটা প্ল্যান আছে, কালকে 10টা হবে, ঠিক আছে? তো তোমাদের অপরচুনিটি আরো বাড়বে, সমস্যা কি? জব করতে বসে থাকে মানুষ, কেউ কি বসে আছে পড়াশোনা কমপ্লিট করে? কিছু না না না, ওইটার কথা বাদ দাও যে বাট স্কিল আছে এরকম বসে আছে এরকম একটা দেখাতে পারবো না। যে জানে যার স্কিল ভালো আছে তার সে প্রত্যেকেই জব করছে, জবলেস কেউই নেই, কিছু না কিছু করে খাচ্ছে। হতে পারে ছোট বড় কিছু একটা ইয়ে হতে পারে, কিন্তু কিছু না কিছু একটা চলছে, চাকরি তো সবাই পাচ্ছে। আমরা বলতেছি বেকারের সংখ্যা বেশি, বেকারের সংখ্যা বেশি বলতে কি যে আমরা বেকার কাউন্ট করি কিন্তু অনেক হবে, বুঝতে পেরেছো? তো যাই হোক, আমি ওই হাইপোথিসিসে গেলাম না, জেনারেল ক্যালকুলেশনে আসো। তোমাদের সেক্টর নিয়ে তোমরা থাকো ইনশাআল্লাহ এটা নিয়ে। আর আরেকটা ব্যাপার আমি তোমাদেরকে উৎসাহ দেবো, সেটা হচ্ছে যে তোমরা যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বাসায় তোমাদের অনেক জিনিস আছে যেগুলো তোমাদের সাথে রিলেটেড, একদম বাসার অ্যাবসলিউট বাসার যে কাজ, স্যার ওই যে একটা ফ্যান থেকে শুরু করে একটা ফ্যানও কি দরকার, সকেট নষ্ট হয়ে গেছে, একটা ক্যাপাসিটর ইউজ করছো, ফ্যানে কেন ক্যাপাসিটর ইউজ করছো, কিভাবে কানেক্ট করতে হচ্ছে, ক্যাপাসিটরের কাজ কি, ক্যাপাসিটর নষ্ট হলে কেমনে বুঝবা, ক্যাপাসিটর চেঞ্জ করে তুমি তোমার একটা ক্যাপাসিটর চেঞ্জ করতে একটা মানে তুমি যদি বাইরে থেকে একটা মেকার নিয়ে আসো, আমি ইঞ্জিনিয়ারের কথা বাদে দিলাম, ইঞ্জিনিয়ার তারা এইসব করে না, ওর করে কি ওয়ার্কাররা করে আর কিছু, তো তাকে যদি নিয়ে আসো তাহলে কত টাকা দিতে হবে? মিনিমাম 500 টাকা। 500 টাকা দিতে হবে। একটা ক্যাপাসিটরের দাম কত? 80 টাকা। 80 টাকা 100 টাকা, 80 টাকা। মানে ভালো গুলো 100 টাকার মধ্যে পাওয়া যায়। আচ্ছা হলো 100 টাকাই হলো, তো 100 টাকাতে তুমি নিজে যে কাজটা করতে পারো, ঠিক আছে, সেই কাজটা তুমি কেন একজন বাইরে থেকে ওয়ার্কার নিয়ে এসে কেন করবে? বুঝছো তো? তো মানে এখানে আমি যেটা বলবো আর কি, যে আমাদের এখানে যতটা অপরচুনিটি আছে ইনশাআল্লাহ এটা ইনক্রিজ করতেই থাকবে, বাড়তেই থাকবে। এখানে যতটা আছে সেটা 100% ইউটিলাইজ করো, হাতে কলমে নিজে মানে কানেকশন দেওয়া, বুঝছো তো? তারপরে যে ইনসুলেশন সিস্টেমগুলো, বুঝতে পারছো? ইলেকট্রিক ফিল্ড কিভাবে তৈরি হয়, কিভাবে কাজ করে, ম্যাগনেটিক ফিল্ড কিভাবে তৈরি হয়, কাজ করে কিভাবে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু জেনে নাও। মানে প্রিকশন অবশ্যই নিতে হবে, সেফটি প্রিকশন যেটা আর কি, যে তুমি নিজেকে কিভাবে সেভ করবা, যখন ইলেকট্রিক্যাল কাজ সার্কিট অফ করে দিলেই সব শেষ। যে আমি বললাম যে অনেকগুলো মানে ইয়ে আছে, তার মধ্যে একটা হচ্ছে তুমি যেটা বলে সার্কিট ব্রেকার। এই ধরনের অনেকগুলো ইয়ে মানে তোমরা ইউজ করতে পারো, তো বাসার কাজগুলো নিজে নিজে করার চেষ্টা করো, ঠিক আছে? ছোট ছোট কাজগুলো, সুইচ লাগানো, ঠিক আছে? এর যদি নাই জানো যে একটা ওয়্যারিং সিস্টেম, হ্যাঁ, ওয়্যার কোন দিক থেকে তোমার কি আছে, প্রত্যেকটা বাসাতেই দেখবা যে ওয়্যারিং সিস্টেমে একটা কি থাকে, মিটার বক্স থাকে, তাই না? ওখানে সবগুলো ওয়্যার এসে কি হয়, জমা হয়, তাই না? তারপরে ওখান থেকে লাইনগুলো ডিস্ট্রিবিউট করা হয়েছে বিভিন্ন জায়গায়, বুঝছো? এগুলো হচ্ছে ভিতর দিয়ে পাইপ আছে, প্রত্যেকটা এই যে ওয়ালের ভিতর দিয়ে কি আছে, একটা পাইপ লাইন আছে। এটা হচ্ছে যে কাজটা করেছে সে জানে যে কোন দিক দিয়ে ডিজাইনটা করেছে। তো এনিওয়ে তোমরাও বুঝতে পারবা, যখন তোমার পাওয়ার ইয়েটা খুলবা, তোমার তো অত দরকার নেই, তুমি কি ওটা ভাঙবা, ওটা দরকার নেই। তুমি তোমার জাস্ট এইটুকু তো জানবা যে হ্যাঁ এখানে আমার কি আছে, সব ওয়্যারগুলো এখানে আছে, বা ওই রুমের ওয়্যারগুলো এখানে আছে,
ঠিক আছে? তাহলে ওখান থেকে তুমি লাইনটাকে দেখো ওখানে কি সমস্যা, সুইচ যদি হয় সুইচ চেঞ্জ করে, আমি সেই ছোটবেলা থেকে সুইচ চেঞ্জ করি, আমার বাসার সুইচ আমি নিজে চেঞ্জ করতাম। ফ্যান কোনোদিন আমি কোনো ইলেকট্রিশিয়ান দিয়ে লাগাইনি। জি স্যার আমি আমার ব্যাচেলার লাইফে যখন আমি বাসা চেঞ্জ করেছি তখন কখনোই আমি কি করিনি বাইরে থেকে কোনো ইলেকট্রিশিয়ান নিয়ে এসে আমার ফ্যান খুলে নিয়ে যাওয়া লাগানো এই কাজগুলো আমি কখনোই করিনি। আমি নিজে নিজেই, মানে আমি একা না, আমার সাথে আমার ফ্রেন্ড আছে, আমরা নিজেরা খুলে নিয়ে গিয়ে নিজেরা লাগাতাম। বুঝছো তো? রেগুলেটর লাগানো, রেগুলেটর নিয়ে এসে রেগুলেটর লাগানো কোনো ব্যাপার কিছুই না, সিম্পল। ঠিক আছে? তো এই যে এই জিনিসগুলো ছোট ছোট কাজগুলো আর কি, যে স্টার্টার মানে দেখবা যে অনেক বাসায় আছে কি যে বাচ্চাকে মানে টাচ করতে দেয় না বা নিজেরাও করে না। ওই কিছু একটা হইলো মানে স্টার্টার নষ্ট হয়ে গেছে, ওটা একটু ঘুরাই দিলেই হয়তো বা কি হয় মানে আগে তো স্টার্টার ব্যবহার করা হতো, এখন এলইডি ব্যবহার করা হতো। স্যার টিউবলাইট আগে তো টিউবলাইট আগে ইয়ে ছিল না, তো স্টার্টারটা চেঞ্জ করবে খালি বা একটু ঘুরাই দিলেই কিন্তু হয়ে যায়। ওটার জন্য একটা ইলেকট্রিশিয়ান নিয়ে আসে, 200 টাকা নিয়ে গেল, কি করবে? তারপর মানে আরো কিছু প্র্যাকটিক্যালি আমি বলি যে তোমাদের যে তোমরা ব্যবহার করো কি বলে মাল্টিপ্লাগ, তো মাল্টিপ্লাগ তুমি দেখবা যে মাল্টিপ্লাগ যদি কাজ না করে অনেক সময় তুমি নিয়ে গেছো, নিয়ে গিয়ে মানে একটা তো অর্ডারের কাছে নিয়ে গেছো, মানে যে মেকারের কাছে নিয়ে গেছো, দোকানে এখন ইলেকট্রিশিয়ান ব্যবস্থা গেছে, তো গেলা ইলেকট্রিশিয়ান কি করবে, প্রথমে খুলবে, খুলে দেখে যে কি নষ্ট হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম দেখবা যে কি নষ্ট হয়েছে, ফিউজটা গেছে। জি স্যার বেশিরভাগ ক্ষেত্রে ফিউজটা নষ্ট হয়ে গেছে। ওরা দামগুলো কি যে ভাই রেখে যান, আপনি 2 ঘন্টা পরে আসেন, ঠিক আছে? 2 ঘন্টা পরে আসেন, তো একটা ওই যে ওখানে যে ফিউজটা ইউজ করা হয় ম্যাক্সিমাম 3 টাকা দাম, 3 টাকা মাত্র, 3 টাকার বেশি না ওই ফিউজের দাম। ওই স্যার ছোট ছোট ওই ছোট ছোট ফিউজ গুলো পাওয়া যায়, তাই না? একটা মাটির লাগে তুমি কি ফিউজ ইউজ করো, তো দেখবা যে ওই সে কি করে 2 ঘন্টা পর কি ওটা হচ্ছে 1 মিনিটের কাজ, সে ফিউজটা খুলে নতুন একটা ফিউজ লাগায় দিল, ফিউজটা মেল্ট হয়ে গেছে, তাই না? না কোনো কারণে হাই ভোল্টেজ আসছে, ফিউজটা কি হয়ে গেছে মানে ছিঁড়ে গেছে বা মেল্ট হয়ে যাওয়া, মানে বুঝো তো তারটা। জি স্যার ফিউজ মানে কি? বলে গেছে একটা থিন ওয়্যার, যখন বেশি কারেন্ট পাস করে তখন কি হয়ে যায়, এটা গলে যায়, তাহলে ওই ফিউজটা চেঞ্জ করে দিল, ঠিক হয়ে গেল। মাল্টিপ্লাগ আমরা ফেলে দিই, বেশিরভাগ ক্ষেত্রে কি করি ফেলে দিই, আসলে ফেলে দেওয়ার কোনো কারণ নেই, তুমি যদি ওটা চেঞ্জ করতে পারো খুলে দেখবা। বড় ধরনের কোনো বড় ধরনের হলে different, নষ্ট হয় না সব ঠিক আছে? তাহলে মানে শুধু পড়াশোনা করতেছো, থিওরিটিক্যালি মুখস্থ করলা গাদা গাদা কোশ্চেন, আমি স্যার ইয়ে দেন সাজেশন দেন, হ্যাঁ সাজেশন নিয়ে গেলা মুখস্থ করলা, হ্যাঁ মুখস্থ লিখে দিলা, এই যেন না হয়। পড়াশোনার সিস্টেম এটা না। ইঞ্জিনিয়ার হচ্ছে এটা ছোটবেলায় কি করেছে না করেছে ফরগেট হয়েছে, ঠিক আছে? তো তখন হয়তো বা অনেক কিছু মুখস্থ করতে হয়েছে, আর এখন যেটা করবা সেটা হচ্ছে বুঝে করবা, নিজের ল্যাঙ্গুয়েজে লিখবা। যদি কোনো কিছু লিখতে হয় আগে বুঝবা, বুঝে নিজের ভাষায় লিখবা। হ্যাঁ, তোমার কি ধারণা যে টিচাররা ভাষা বোঝে না, যেটা মুখস্থ দিবে ওইটুকু মুখস্থ লিখতে হবে? হ্যাঁ, তুমি তোমার ল্যাঙ্গুয়েজে তুমি বুঝাইতে পারলে, ঠিক আছে? তো থিওরিটিক্যাল কিছু জিনিস থাকবে ডেফিনেটলি, সেটা তোমরা লিখবা, লিখে ওটা যদি ইকুয়েশন থাকে ইকুয়েশনগুলো লিখবা, ইকুয়েশন যদি ম্যাথ থাকতে পারে সেটাও করবা। প্র্যাকটিক্যালি আমি যেটা বললাম আর কি, যে প্র্যাকটিক্যাল ইউজগুলো, প্র্যাকটিক্যালি কোথায় তোমরা এটা ইউজ করবা, ব্যবহার করবা, এর অ্যাপ্লিকেশন কি, ঠিক আছে, ফাংশন কি, এই জিনিসগুলো আমি এই রিলেটেড কোশ্চেন বেশি করব। বুঝতে পেরেছো? তাহলে এগুলো জানার চেষ্টা করবো সবাই। না আমি আমার পড়ানোর বাইরেও বলতেছি, এর বাইরেও তোমরা কি করবা জানার চেষ্টা করবো। না আমি তো পড়াচ্ছি, আমার কিছু লিমিটেশন আছে, না আমি তো সব দিতে পারবো না একসাথে। বুঝতে পেরেছো? ডান? ওকে দেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আমরা পরের দিন নিয়ে করবো। ঠিক আছে।